দুই স্বার্থপর ছেলে তাদের বৃদ্ধ মাকে ঘরের সাধারণ কাজের লোকের মতো দুই ভাগে ভাগ করে ফেলেছিল। কিন্তু ঈশ্বরের সৃষ্ট জগতে কোনো অবিচারের স্থান নেই। শুধুমাত্র ন্যায়ের উজ্জ্বল বিচারই সবসময় জয়ী হয়। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি উত্তরপ্রদেশের লখনৌ শহরের এক অবিস্মরণীয় চাঞ্চল্যকর সত্য ঘটনা, যেখানে গোমতী নদী থেকে খানিকটা দূরেই দাঁড়িয়েছিল একটি বিশাল ও দৃষ্টিনন্দন বাংলো। কিন্তু সেই উঁচু দেয়ালের আড়ালে চাপা পড়ে গিয়েছিল এমন এক মায়ের বুকফাটা দীর্ঘশ্বাস, যিনি নিজের সমগ্র জীবন ছেলেদের নামে উৎসর্গ করে দিয়েছিলেন, আর বিনিময় পেয়েছিলেন শুধুমাত্র অপমান আর লাঞ্ছনার অন্ধকার। সেই বাংলোর মালকিন ছিলেন ৭০ বছর বয়সী সাবিত্রী দেবী। তার মুখে ছিল নীরবতা, চোখে মোটা চশমা এবং হাতে ধরা ছিল কাঠের লাঠি। তার স্বামী স্বর্গীয় হরিপ্রসাদ শর্মা সরকারি চাকরিতে এক এক পয়সা জমিয়ে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। সাবিত্রী দেবীও সেলাই ফোড়াইয়ের কাজ করে এবং গয়না বিক্রি করে ঘরের ভিত্তি আরও মজবুত করেছিলেন। উভয়েরই স্বপ্ন ছিল যে বার্ধক্যকালে এই বাড়িই হবে তাদের একমাত্র অবলম্বন এবং তাদের ছেলেরা সবসময় তাদের আশেপাশেই থাকবে। তাদের দুই ছেলে ছিল, বড় ছেলে বিজয় আর ছোট ছেলে মোহিত। বিজয় ব্যাংকে ক্লার্কের চাকরি করত আর মোহিত একটি বেসরকারি কোম্পানিতে কাজ করত। দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল। বিজয়ের স্ত্রী রীতা আর মোহিতের স্ত্রী প্রিয়া একই ছাদের নিচে থাকত, কিন্তু মনে ছিল অনেক দূরত্ব। শুরুতে সবকিছু ঠিকঠাকই ছিল। সাবিত্রী দেবী সম্মান পেতেন, সবাই তাকে মা বলে ডাকত। কিন্তু ধীরে ধীরে সুর বদলাতে শুরু করল। আগে মাকে চা বিছানায় দিয়ে দেওয়া হতো, তারপর বলা হলো মা নিজেই নিয়ে নিন। কয়েক মাস পর রান্নাঘরে তালা ঝুলতে শুরু করল। এক সকাল ৮টার ঘটনা। বাড়িতে পরোটা ভাজা হচ্ছিল। মাখনের সুবাস পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। ডাইনিং টেবিলে বিজয়, রীতা আর তাদের বাচ্চারা বসে গরম নাস্তা করছিল। সাবিত্রী দেবী নিজের ছোট ঘরে বসেছিলেন। গত রাতে তিনি ঠিকমতো খাবার পাননি। তিনি ধীরে ধীরে দরজা খুলে লাঠি ঠকঠক করে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। তিনি ভেতরে ঢুকতেই রীতা সামনে এসে পথ আটকে দাঁড়াল। কোথায় যাচ্ছেন আপনি? সাবিত্রী দেবী মৃদু স্বরে বললেন। বৌমা, খুব খিদে পেয়েছে, দুটো রুটি দে। রীতা ভ্রু কুঁচকে বলল, রুটি কি গাছে ধরে? রেশনের দাম বেড়ে গেছে, সবসময় আপনার কিছু না কিছু চাই। এতটুকু বলে সে ভেতরে গেল এবং একটি প্লেটে দুটো ঠান্ডা শুকনো রুটি রেখে তার হাতে ধরিয়ে দিল, সাথে দুধ ছাড়া লিকার চা। এটাই যথেষ্ট। সাবিত্রী দেবী কিছু বললেন না। তিনি জানতেন কথা বললে অপমান আরও বাড়বে। তিনি নিজের ঘরে ফিরে এলেন। বাইরে বাচ্চারা পিৎজা আর বার্গারের গল্প করছিল, আর ভেতরে এক মা শুকনো রুটি জল দিয়ে গিলছিলেন। সাবিত্রী দেবীর বহু বছর ধরে ডায়াবেটিস ছিল। ডাক্তার সময়মতো ওষুধ নেওয়ার কড়া নির্দেশ দিয়েছিলেন। সেই সন্ধ্যায় তিনি বিজয়কে বললেন, বাবা, আমার ওষুধ শেষ হয়ে গেছে, চোখের সামনে ঝাপসা দেখছি, ওষুধ এনে দে। বিজয় ক্লান্ত স্বরে বলল, মা, এই মাসে অনেক খরচ, স্কুলের ফিস দিতে হবে, এখন টাকা নেই, একটু ঘরোয়া টোটকা দেখে নাও। কিন্তু বাবা, ব্যাস মা, এখন আর বাড়তি খরচ করতে পারব না। সে নিজের ঘরে চলে গেল। সাবিত্রী দেবী ওখানেই দাঁড়িয়ে রইলেন। ডিসেম্বরের হাড় কাঁপানো শীত। একদিন সকাল ৫টায়, যখন পুরো ঘর লেপের নিচে ঢুকে আছে, সাবিত্রী দেবী উঠোনে ঠান্ডা জলে বাসন মাজছিলেন। তার আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছিল, গাঁটের ব্যথায় মুখ কুঁচকে যাচ্ছিল। তখনই প্রিয়া ব্যালকনিতে এলো, তার হাতে গরম চায়ের কাপ। মাজি, বাসনগুলো ভালো করে ধোবেন, কাল তেলতেলে ভাব থেকে গিয়েছিল। আর হ্যাঁ, পরে কাপড়গুলোও ধুয়ে দেবেন, মেশিন খারাপ। বৌমা, হাত চলছে না তো? হাত না চললে খাবার খাবেন না? এতটুকু বলে সে ভেতরে চলে গেল। দিন কাটতে লাগল, সম্মান শেষ হয়ে গেল। একদিন দুই বউয়ের মধ্যে খরচ নিয়ে ঝগড়া হলো। কথা এতটাই বাড়ল যে বিজয় আর মোহিত সিদ্ধান্ত নিল, মা ১৫ দিন নিচে থাকবেন, ১৫ দিন উপরে, যার সময় তার খরচ। সাবিত্রী দেবী কাঁপানো গলায় জিজ্ঞেস করলেন, আমি কি কোনো আসবাবপত্র যে ভাগ করছ? কিন্তু কেউ শুনল না। এখন প্রতি ১৫ দিন অন্তর তার বিছানা সিঁড়ি দিয়ে ওপরে নিচে ছুঁড়ে ফেলা হতো। মাসের ৩১তম দিনে দুই ভাই তর্ক করত, এই বাড়তি দিনটি কে রাখবে। অনেক সময় সেই দিনটি তিনি সিঁড়িতে বসে কাটিয়েছেন। এক রাতে প্রচণ্ড জ্বরের মধ্যেও তাকে মেঝে পরিষ্কার করতে বলা হলো। দুর্বলতায় তার ভারসাম্য নষ্ট হল এবং তিনি পড়ে গেলেন। মাথা ফেটে রক্ত বেরোতে লাগল। প্রিয়া ডাক্তারকে ডাকল না, তার কার্পেটের চিন্তা ছিল। সে তাকে টেনে বারান্দায় ফেলে দিল। সেই রাতে
ঠান্ডা বাতাসে শুয়ে সাবিত্রী দেবী প্রথমবার অনুভব করলেন যে তিনি এই ঘরে মা নন, এক বোঝা। কিছুদিন পর এক সন্ধ্যায় তিনি ছাদে কাপড় আনতে গেলেন। সেখানে বিজয় আর মোহিত সিগারেট খেতে খেতে কথা বলছিল। বিজয় বলল, আর সহ্য হয় না, বাড়িটা বিক্রি করে দিই, 2 কোটি টাকা পাওয়া যাবে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। মোহিত হাসল, ঠিকই তো, ফ্রিতে রেখে দেবে ওখানে, আমাদের খরচও বাঁচবে। সিঁড়ির পিছনে দাঁড়িয়ে থাকা সাবিত্রী দেবীর হাত থেকে কাপড় পড়ে গেল। তার শ্বাস যেন আটকে গেল। যে ছেলেদের জন্য তিনি জীবন কাটিয়েছেন তারাই তার কেনাবেচা করছে। সেই রাতেই তিনি নিজের পুরনো সিন্দুক থেকে একটি লাল ফাইল বের করলেন। তাতে আসল কাগজপত্র ছিল। তার স্বামী মরার সময় বলেছিলেন, দরকার পড়লে তবেই দেখিও। সাবিত্রী দেবী চোখের জল মুছে ধীরে ধীরে বললেন, এখন দরকার এসে গেছে। সাবিত্রী দেবী কথাকে ধীরে বলেছিলেন, কিন্তু তার ভেতরে খুব বড় কিছু বদলে গিয়েছিল। বহু বছর ধরে অপমান সহ্য করা সেই মা সেই রাতে প্রথমবার শান্ত ছিলেন। ঘরের মিটমিটে বাল্বের আলোয় তিনি লাল ফাইলটি খুললেন। ভেতরে পরিষ্কারভাবে কাগজগুলো রাখা ছিল, আসল রেজিস্ট্রি, হুইল আর সেই নথিপত্র যাতে তার স্বামীর স্বাক্ষর ছিল। সেই কাগজে পরিষ্কার লেখা ছিল যে সিভিল লাইন্স এলাকার পুরো বাড়িটি শুধুমাত্র সাবিত্রী দেবীর নামে। সকালে ঘরে স্বাভাবিক কর্মব্যস্ততা ছিল, কিন্তু সাবিত্রী দেবীর ভেতরে একটি সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছিল। ওদিকে বিজয় আর মোহিত পরের দিন প্রপার্টি ডিলারের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের পুরো বিশ্বাস ছিল যে বাড়িটি তাদের নামেই আছে। তারা কোনোদিন আসল কাগজ দেখার প্রয়োজনই মনে করেনি। দুপুরে এক প্রপার্টি ডিলার বাড়িতে এলো। তার নাম অমিত মেহতা। পরিষ্কার স্যুট পরা, হাতে ফাইল নিয়ে সে ড্রয়িং রুমে বসল। রীতা আর প্রিয়া চা নাস্তা দিল। বিজয় বলল, মেহতাজি, লোকেশন দারুণ, 2 কোটির কমে কথা বলবেন না। মেহতা বাড়িটা ঘুরে দেখল আর বলল, কাগজ ঠিক থাকলে সওদা পাকা মনে করুন। মোহিত পুরনো ফাইল এনে দেখাল। সেগুলো ছিল কেবল বিদ্যুৎ আর ট্যাক্সের কাগজ। মেহতা বলল, রেজিস্ট্রির দিন আসল মালিকের সই লাগবে। বিজয় হেসে বলল, সেটা হয়ে যাবে। সাবিত্রী দেবী এসব নিজের ঘর থেকে শুনছিলেন। সেই রাতে তিনি আরও একটি কাজ করলেন। পরের দিন সকালে তিনি চুপচাপ বাড়ি থেকে বেরোলেন। পাশের ব্যাংকে গেলেন, সেখান থেকে নিজের পুরনো লকারের তথ্য নিলেন। তারপর সরাসরি এক উকিলের অফিসে পৌঁছলেন। উকিলের নাম ছিল রাজেশ পাণ্ডে। তিনি ফাইলটি টেবিলে রাখলেন। বাবা, এই কাগজগুলো পড়ো। রাজেশ গম্ভীর হয়ে বলল, মাতাজি, এই বাড়ি পুরোপুরি আপনার নামে। আপনার অনুমতি ছাড়া কেউ এটি বিক্রি করতে পারবে না। সাবিত্রী দেবী শান্ত স্বরে বললেন, যদি আমি নিজে বিক্রি করতে চাই? আপনি পূর্ণ অধিকারে বিক্রি করতে পারেন। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, আমাকে একটি ট্রাস্টের সাথে দেখা করতে হবে। রাজেশ জিজ্ঞেস করল, কেন? সাবিত্রী দেবীর চোখে জল ছিল, কিন্তু গলা ছিল দৃঢ়। আমি এই বাড়িটি অনাথ বাচ্চাদের জন্য দিতে চাই। যাদের মা নেই, তারা যেন ছাদ পায়। রাজেশ কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল, তারপর মাথা নিচু করল। আমি ব্যবস্থা করে দেব। এদিকে বাড়িতে বিজয় আর মোহিত সদা প্রায় পাকা করে ফেলেছিল। 2 কোটিতে কথা ঠিক হল। 5 লাখ টাকা অগ্রিম নেওয়ার কথাও হয়ে গেল। 2 ভাই খুশি ছিল। রীতা আর প্রিয়া তো যেন স্বপ্নে ছিল। নতুন ফ্ল্যাট, নতুন গাড়ি, আলাদা জীবন। 3 দিন পর রেজিস্ট্রি করার তারিখ ঠিক হল। সেদিন মেহতা আর উকিল বাড়িতে এলো। টেবিলে মিষ্টি রাখা হলো। 5 লাখ টাকার চেক বিজয়ের হাতে দেওয়া হলো। রাজেশ পাণ্ডেও এলেন, কিন্তু এবার সাবিত্রী দেবীর আমন্ত্রণে। ড্রয়িং রুমে সবাই বসেছিল। মেহতা বলল, এবার আসল মালিকিন সই করুন। বিজয় কলম তুলল। তখনই পেছন থেকে আওয়াজ এলো, থেমে যাও। সবাই ঘুরে দেখল সিঁড়ি দিয়ে সাবিত্রী দেবী নেমে আসছেন। আজ তিনি হালকা হলুদ রঙের শাড়ি পরেছিলেন, হাতে সেই লাল ফাইল। বিজয় বিরক্ত হয়ে বলল, মা, আপনি ভেতরে যান। সাবিত্রী দেবী সরাসরি টেবিলের কাছে এলেন। তিনি ফাইল খুললেন আর কাগজগুলো সামনে রেখে দিলেন। আগে এগুলো পড়ে নিন। রাজেশ পাণ্ডে নথিপত্র তুললেন। তিনি মেহতার দিকে তাকিয়ে বললেন, এই সম্পত্তির একমাত্র মালকিন সাবিত্রী দেবী। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মোহিত ভ্যাবাচ্যাক্কা খেয়ে গেল, কি মানে? রাজেশ স্পষ্টভাবে বললেন, এনার স্বামী এই বাড়িটি এনার নামেই কিনেছিলেন। ছেলেদের এতে কোনো অধিকার নেই। রীতার হাত থেকে মিষ্টির প্লেট পড়ে গেল। প্রিয়ার চোখ ছানা বড়া হয়ে গেল। বিজয় খুব ঘাবড়ে গিয়ে বলল, মা, এটা কি? সাবিত্রী দেবী সোজাসুজি উত্তর দিলেন, সত্যি। কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর বিজয় দ্রুত মায়ের কাছে এসে পায়ে লুটিয়ে পড়ল। মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা তো মজা করছিলাম।
মোহিতও পেছনে পেছনে এলো। আমরা আপনাকে কোথাও পাঠাবো না। সাবিত্রী দেবী হাত তুলে তাদের থামালেন। মজা তখন হয় যখন কাউকে আঘাত লাগে না। তোমরা আমাকে বোঝা ভেবেছিলে? আমার বেঁচে থাকতেই আমার বাড়ির সওদা করলে? তার গলা চড়া ছিল না, কিন্তু প্রতিটি শব্দ ছিল পরিষ্কার। তিনি মেহতার দিকে তাকিয়ে বললেন, আমি এই বাড়ি বিক্রি করছি, কিন্তু আমার ছেলেদের দেব না। বিজয় চমকে উঠে বলল, কি মানে? রাজেশ অন্য একটি ফাইল খুললেন। সাবিত্রী দেবী এই সম্পত্তি একটি রেজিস্টার্ড ট্রাস্টকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিক্রির টাকা দিয়ে এখানে অনাথাশ্রম বানানো হবে। না! মোহিত চিৎকার করে উঠল। সাবিত্রী দেবী দৃঢ় স্বরে বললেন, তার চোখে এখন আর কোনো ভয় ছিল না। যে মায়ের সওদা তার ছেলেরা করতে পারে, সেই মা এখন নিজের সিদ্ধান্ত নিজে নেবে। ঘরে উপস্থিত প্রতিটি ব্যক্তি বুঝতে পেরেছিল যে আজ সিদ্ধান্ত বদলাবে না। সাবিত্রী দেবী ধীরে ধীরে বললেন, আরেকটি কথা। সবার নজর তার দিকে গেল। এই বাড়ি এখন আমার, আর এখানে কে থাকবে তার সিদ্ধান্ত আমিই নেব। সাবিত্রী দেবীর এই কথাগুলোর পর ঘরে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন কেউ সময়কে থামিয়ে দিয়েছে। বিজয় আর মোহিত একে অন্যের দিকে তাকাতে লাগল। তারা প্রথমবার বুঝতে পারল যে মাকে তারা দুর্বল মনে করত, সেই মাই আজ সবচেয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। বিজয় সামলানোর চেষ্টা করল, মা, রাগের মাথায় এমন সিদ্ধান্ত নেবেন না, লোকে কি বলবে? সাবিত্রী দেবী শান্ত স্বরে উত্তর দিলেন, যখন তোমরা আমাকে সিঁড়িতে বসিয়ে রাখতে, তখন কি লোকের পরোয়া ছিল? মোহিত ধীর গলায় বলল, আমাদের ভুল হয়ে গেছে। ভুল একবার হয়। সাবিত্রী দেবী বললেন, তোমরা তো অভ্যাস বানিয়ে ফেলেছিলে। রীতা আর প্রিয়া কান্নার নাটক করতে লাগল। রীতা বলল, মাজি, আমরা আপনাকে মা মনে করি। সাবিত্রী দেবী সরাসরি প্রশ্ন করলেন, যখন আমার জ্বর ছিল আর আমি মেঝেতে পড়েছিলাম, তখন মা কোথায় ছিল? কারো কাছে কোনো উত্তর ছিল না। রাজেশ পাণ্ডে পরিস্থিতি পরিষ্কার করলেন, বাড়ি বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ট্রাস্টের পক্ষ থেকে লোকজন 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। কাগজ তৈরি। বিজয় ঘাবড়ে গেল, মা, আমরা কোথায় যাব? সাবিত্রী দেবী প্রথমবার কঠোর স্বর অবলম্বন করলেন, যেমনটা তোমরা আমার জন্য ভেবেছিলে, তেমনই ভাবো নিজের জন্য। মোহিত বুঝতে পারল যে মা তাদের কথা শুনে নিয়েছিলেন। তার মুখ শুকিয়ে গেল। সাবিত্রী দেবী ঘড়ির দিকে তাকালেন, তোমাদের কাছে 1 ঘন্টা সময় আছে। নিজেদের জরুরি জিনিসপত্র গুছিয়ে নাও, এরপরে এই ঘর খালি করতে হবে। মা, বিজয় প্রায় চিৎকার করল, এটা অন্যায়। অন্যায় তখন ছিল যখন তোমরা আমাকে ভাগ করেছিলে। তিনি গলা না চড়িয়েই বললেন। রীতা বলল, আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব? সাবিত্রী দেবী স্পষ্টভাবে বললেন, যেভাবে তোমরা ভেবেছিলে আমি অনাথ আশ্রমে থেকে যাব, সেভাবেই তোমরাও কোনো জায়গা খুঁজে নেবে। ঘরে ঘড়ির টিকটিক শব্দ শোনা যেতে লাগল। রাজেশ পুলিশকে খবর দিয়ে দিয়েছিলেন, যাতে কোনো বিবাদ না হয়। বিজয় আর মোহিত উপরে নিচে দৌড়াদৌড়ি করতে লাগল। কাপড়, জরুরি কাগজ, কিছু জিনিস দ্রুত ব্যাগে ভরতে লাগল। রীতা আর প্রিয়ার মুখ থেকে অহংকার উধাও হয়ে গিয়েছিল। সাবিত্রী দেবী ড্রয়িং রুমের চেয়ারে বসে রইলেন। তিনি কারো সাথে তর্ক করছিলেন না। তার মুখে এক কঠোর শান্তি ছিল। 1 ঘন্টা পূর্ণ হল। বাইরে পুলিশের গাড়ি এসে থামল। 2 সিপাহী ভেতরে এলো। মাতাজি, এরাই কি সেই লোক? এক সিপাহী জিজ্ঞেস করল। হ্যাঁ, সাবিত্রী দেবী সংক্ষেপে বললেন। সিপাহীরা বিজয় আর মোহিতকে বলল, অনুগ্রহ করে বাইরে চলুন। আমরা নিজেই যাচ্ছি, বিজয় বলল। কিন্তু তার গলায় এখন আগের মতো অহংকার ছিল না। মালপত্র বাইরে বের করা হলো। প্রতিবেশীরা জমা হলো। কানাকানি শুরু হলো। মোহিত শেষবারের মতো ঘুরে মাকে দেখল। একবার ভেবে দেখুন। সাবিত্রী দেবী দরজার দিকে ইশারা করলেন। আমি ভেবে নিয়েছি। লোহার গেট বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ ঘরে নিস্তব্ধতা রইল। তারপর সাবিত্রী দেবী লম্বা শ্বাস নিলেন। রাজেশ বললেন, মাতাজি, ট্রাস্টের সদস্যরা পথে আছে। প্রায় আধ ঘন্টা পর একটি মিনি বাস ভেতরে এলো। তাতে লেখা ছিল, নবজীবন শিশু সেবা ট্রাস্ট। বাস থেকে ছোট ছোট বাচ্চারা নামল। কারো হাতে পুরনো ব্যাগ, কেউ খালি পা। তাদের চোখে কৌতূহল ছিল। ট্রাস্টের সঞ্চালিকা সুনিতা গুপ্তা এগিয়ে এলেন। নমস্তে মাতাজি। সাবিত্রী দেবী মাথা নাড়লেন। স্বাগত। বাচ্চারা উঠোনে ইতিউতি তাকাতে লাগল। কেউ গাছ ছুল, কেউ সিঁড়ির দেখে দৌড় দিল। যে বাড়িটি কিছুক্ষণ আগে উত্তেজনায় ভরা ছিল, এখন বাচ্চাদের গলার আওয়াজে মুখরিত হয়ে উঠল। সুনিতা বললেন, আজ থেকে এই জায়গা এই বাচ্চাদের বাড়ি হবে।
সাবিত্রী দেবী ধীরে ধীরে বললেন, আর আমি ওদের দেখাশোনা করব। তখনই একটি ছোট মেয়ে তার কাছে এলো। দিদিমা, এখানে আমরা থাকব? সাবিত্রী দেবী তার মাথায় হাত রাখলেন। হ্যাঁ, এখানেই থাকবে। মেয়েটি হাসল। বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। দেয়ালগুলো এখন আর নিস্তব্ধ নয়, হাসিতে ভরে উঠছিল। রাজেশ চূড়ান্ত কাগজে সই করালেন। বিক্রির টাকা সরাসরি ট্রাস্টের অ্যাকাউন্টে চলে গেল। সন্ধে নাগাদ বিজয়, মোহিত আর তাদের স্ত্রীরা রাস্তায় নিজেদের ঠিকানা খুঁজেছিল। ওদিকে সাবিত্রী দেবী উঠোনে বসে বাচ্চাদের দেখছিলেন। তার মনে কষ্ট তখনও ছিল, কিন্তু এখন সেই কষ্ট আর বোঝা ছিল না, তা সিদ্ধান্তে পরিণত হয়েছিল। রাতে যখন সব বাচ্চা নিজ নিজ বিছানায় শুয়ে পড়ল, ঘরে প্রথমবার এক প্রশান্তি বিরাজ করছিল। সাবিত্রী দেবী আকাশের দিকে তাকালেন আর ধীরে ধীরে বললেন, আজ আমার ঘর সত্যিই বসত হল। সাবিত্রী দেবী যখন সেই রাতে এটি বললেন, তখন তার মুখে প্রথমবার সত্যিকারের শান্তি ছিল। যে ঘরে গত কয়েক মাস ধরে টিটকারি, ঝগড়া আর অপমানের আওয়াজ প্রতিধ্বনিত হতো, সেখানে এখন বাচ্চাদের নিচু হাসি আর মাসুম কথার শব্দ ছিল। দেয়াল একই ছিল, ছাদ একই ছিল, উঠোন একই ছিল, কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল। আগে যেখানে ভয় আর মানসিক চাপ ভেসে বেড়াত, এখন সেখানে ছিল আপনজন। সকালের প্রথম কিরণের সাথে ঘরে এক আলাদা চমক ছিল। উঠোনে বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। কেউ ঝাড়ু দিচ্ছিল, কেউ গাছে জল দিচ্ছিল, কেউ বা ছোট বাচ্চাদের হাত ধরে সিঁড়ি দিয়ে নামা শেখাচ্ছিল। সুনিতা গুপ্তা সবাইকে বুঝিয়েছিলেন, এই বাড়ি এখন সবার, এটি মিলেমিশে সামলাতে হবে। এখানে কেউ বড় বা ছোট নয়, সবাই এক পরিবার। বাচ্চারা তার কথা গুরুত্বের সাথে নিল। সাবিত্রী দেবী বারান্দার চেয়ারে বসে সব দেখছিলেন। তার সামনে সেই সিঁড়িগুলোই ছিল যেখানে কোনো এক সময়ে তিনি ঠান্ডায় একা বসে কাঁপতেন। আজ সেই সিঁড়িতে বাচ্চারা হাসতে হাসতে দৌড়াচ্ছে। একটি ছেলে পিছলে পড়তে গিয়েও বেঁচে গেল, অন্যজন সাথে সাথে তার হাত ধরল। এই দৃশ্য দেখে সাবিত্রী দেবীর ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। রান্নাঘরে প্রথমবার তালা ছিল না। বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছিল। একপাশে সবজি হচ্ছিল, অন্য পাশে দুধ ফুটছিল। একটি বাচ্চা দৌড়ে এসে বলল, দিদিমা, আজও মিষ্টি হবে? সাবিত্রী দেবী আদর করে জিজ্ঞেস করলেন, কেন, কিসের খুশিতে? বাচ্চাটি বলল, আজ আমরা সবাই এখানে প্রথমবার একসাথে খাচ্ছি। সাবিত্রী দেবী হাসলেন, হ্যাঁ, গুড়ের হালুয়া হবে। বাচ্চাদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তাদের কাছে হালুয়া কেবল মুষ্টি ছিল না, তা ছিল আপনত্ব। দুপুর নাগাদ পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল যে শর্মা নিবাস এখন অনাথাশ্রম হয়ে গেছে। অনেক প্রতিবেশী মিষ্টি, ফল আর কাপড় নিয়ে আসতে লাগল। কেউ চালের বস্তা দিয়ে গেল, কেউ বইপত্র রেখে গেল। এক বয়স্ক প্রতিবেশী বললেন, মাতাজি, আপনি যা করেছেন তা সবার কম্য নয়। সাবিত্রী দেবী বিনম্রভাবে বললেন, আমি নতুন কিছু করিনি, শুধু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। ওদিকে বিজয় আর মোহিতের পৃথিবী বদলে গিয়েছিল। যে টাকার চাকচিক্য তাদের চোখে ছিল, তা এখন উধাও। ভাড়ার একটা ছোট বাড়ি খুঁজতেও হিমশিম খাচ্ছিল তারা। আত্মীয় স্বজনরা দূরত্ব তৈরি করে নিয়েছে। যে বন্ধুদের সামনে তারা শান শকতে থাকত, এখন তাদের সাথে চোখ মেলাতে পারত না। একদিন বিজয় সাহস সঞ্চার করে পুরনো বাড়ির বাইরে এলো। সে গেট খটখটালো। চৌকিদার আটকালো। কার সাথে দেখা করবেন? বিজয় ধীর গলায় বলল, মায়ের সাথে। খবর ভেতরে গেল। সাবিত্রী দেবী কিছুক্ষণ ভেবে বললেন, ওকে ভেতরে আসতে দাও, একাই। বিজয় ভেতরে এলো। উঠোনে বাচ্চাদের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। সে চারপাশ দেখল। যে বাড়িটাকে সে নিজের সম্পত্তি ভাবত, তা সত্যিই ঘর বলে মনে হচ্ছে। মা তার গলা ধরে এলো। সাবিত্রী দেবী সরাসরি জিজ্ঞেস করলেন, কেন এসেছ? ক্ষমা চাইতে, সে বলল। ক্ষমা চাইলে কি হারিয়ে যাওয়ার সময় ফিরে আসবে? বিজয় চুপ করে রইল। সে মাথা নিচু করল। আমি লোভে চোখ বন্ধ করে ফেলেছিলাম। সাবিত্রী দেবী দীর্ঘশ্বাস নিলেন। লোভ মানুষের কাছ থেকে চিন্তা করার ক্ষমতা কেড়ে নেয়। তুমি মাকে বোঝা ভেবেছিলে, তাই আজ নিজেকেই বোঝা মনে করছ। বিজয়ের চোখে জল বেরিয়ে এলো। যদি সত্যি বদলাতে চাও, তবে এখানে এসে সেবা করো, এই বাচ্চাদের জন্য কিছু করো, বোঝো দায়িত্ব কি জিনিস। বিজয় মাথা নাড়ল। কিছুদিন পর মোহিত এলো। সেও একই কথা শুনল। সেবাই হলো সংশোধনের পথ। ধীরে ধীরে দুই ভাই মাঝে মাঝে এসে বাচ্চাদের জন্য রেশন আনতে লাগল। শুরুতে তারা চুপচাপ কাজ করত, চোখ মেলাতে লজ্জা পেত, কিন্তু সময়ের সাথে তাদের উপলব্ধি হলো যে বাচ্চাদের কাছে কিছুই ছিল না, তারা তবুও হাসছে। ঘরে রোজ সকালে প্রার্থনা হতো। বাচ্চারা মিলেমিশে পড়াশোনা করত। সন্ধ্যায় সাবিত্রী দেবী তাদের জীবনের ছোট ছোট কথা বোঝাতেন। সত্যি বলো, পরিশ্রম করো, আর কারো মনে কষ্ট দিও না। বাচ্চারা মনোযোগ দিয়ে শুনত। এক সন্ধ্যায় সেই ছোট মেয়েটি তার কোলে বসেছিল।
সে জিজ্ঞেস করল, আপনার বাচ্চারা কোথায়? সাবিত্রী দেবী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার বাচ্চারা আমার কাছেই আছে। মেয়েটি সরলভাবে বলল, তাহলে আমরা কোনোদিন আপনাকে একা ছাড়ব না। তার চোখ ভিজে এলো, কিন্তু এবার তাতে কোনো যন্ত্রণা ছিল না, ছিল তৃপ্তি। সময় কেটে চলল। শর্মানিবাস এখন নবজীবন আশ্রম নামে পরিচিত হল। ৫০-এরও বেশি বাচ্চা সেখানে শিক্ষা, খাবার আর নিরাপত্তা পাচ্ছিল। দেয়ালে রংবেরঙের ছবি আঁকা হয়েছিল। উঠোনে প্রতিদিন বিকেলে খেলা হতো। এলাকার মানুষ এখন সেই বাড়িটিকে সম্মানের সাথে দেখত। একদিন সুনিতা গুপ্তা বললেন, মাতাজি, আপনি আপনার কষ্টকে শক্তিতে পরিণত করেছেন। সাবিত্রী দেবী হেসে বললেন, যখন আপনজনদের থেকে আশ্রয় পাওয়া যায় না, তখন মানবতাই সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়ায়। তার শরীর আগের মতো শক্তপোক্ত ছিল না, কিন্তু মন ছিল হালকা। তিনি জানতেন তার নেওয়া সিদ্ধান্তটি কঠিন ছিল, কিন্তু সঠিক ছিল। সন্ধ্যায় তিনি বারান্দায় বসেছিলেন। সামনে গেট বন্ধ ছিল, কিন্তু এখন সেই বন্ধ দরজা কাউকে আটকানোর জন্য নয়, বরং ভেতরের শান্তির রক্ষার জন্য ছিল। বাচ্চারা খেলতে খেলতে ডাকছিল, মা, মা। এই ডাক শুনে সাবিত্রী দেবী চোখ বন্ধ করলেন। এখন তার আর কোনো কাগজ, কোনো সম্পত্তি বা কোনো সম্পর্কের ভয় ছিল না। তিনি যা হারিয়েছিলেন তার চেয়ে অনেক বেশি ফিরে পেয়েছিলেন। আর সত্য এটাই, যে ঘরে সম্মান আর আপনত্ব থাকে সেটাই ঘর হয়, বাকি সব শুধু ইঁট আর পাথর। বন্ধুরা, এই গল্পের শিক্ষা স্পষ্ট। মা বাবা বোঝা নন, তারা আমাদের ভিত্তি। যে ঘরে বয়স্কদের সম্মান থাকে না, সেখানে সুখ টেকে না। টাকা কিছু সময়ের খুশি দিতে পারে, কিন্তু যারা আমাদের চলতে শিখিয়েছে তাদের অগ্রাহ্যকারী মানুষ কোনোদিন শান্তি পায় না। মনে রাখবেন, আজ আমরা আমাদের বড়দের সাথে যা করি তাই কাল আমাদের কাছে ফিরে আসে। কিন্তু এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, যদি আপনি সাবিত্রী দেবীর জায়গায় হতেন তবে কি করতেন? আপনি কি আপনার ছেলেদের ক্ষমা করে দিতেন, নাকি নিজের সম্মান বেছে নিতেন? কমেন্টে অবশ্যই লিখুন। সাবিত্রী দেবী ঠিক ছিলেন না ভুল, আপনার উত্তরই হবে এই গল্পের আসল বিচার। আর যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।